সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। এই নরেন্দ্র মোদী অনেক কথা জড়িয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। মানুষের কাছে ভয় বিক্রি করাটা খুব সহজ, আর তাই আমাদের সমাজে এই ধরনের যে স্বঘোষিত গডম্যানেরা রয়েছেন তাদের এত রমরমা, তাদের ষড়যন্ত্রের লেভেল ভাবলে আপনি অবাক হতে বাধ্য। মহিলা ভক্তদের সঙ্গে নোংরামি করতে এদের মন কখনো ব্যাকুল হয় না। কতটা বিকৃত মানসিকতার হলে এই স্বঘোষিত গডম্যানেরা তারা এই ধরনের কাজ করতে পারে, আর তাদের বিকৃত নোংরা মানসিকতার মুখে পড়ে কষ্টটা মেয়েদেরকে চেপে রাখতে হয়। কারণ সমাজ কি বলবে এই ভেবে তারা কিছু বলতে পারেন না। আর তার উপর তো এই স্বঘোষিত গডম্যানেদেরকে অনেকেই ভগবানের রূপ ভাবেন, তাই তারা যা খুশি তাই করতে পারে। এই মানসিকতা থেকে নিজের ওপরে হওয়া অত্যাচারের কথা সমাজে তারা বলতে পারেন না। আজকের ষড়যন্ত্রের এই এপিসোডে সেই রকমই একজন স্বঘোষিত গডম্যানের কথা আপনাদেরকে বলবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি, অহনা। আশ্রমের ঘেরাটোপ, আর সেই ঘেরাটোপের মধ্যে নিজের শিষ্যার সঙ্গে নোংরামিতে মারতেন, আর সেই নোংরামি করার সময় দুবারও ভাবতেন না আসারাম বাপু। এই ঘটনায় তিনি দোষীও সাব্যস্ত হয়েছেন। গুজরাটের নিম্ন আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে নোংরামির অভিযোগ তোলেন সুরাটের এক মহিলা। অনেক লজ্জা ভয় সমস্ত কিছু কাটিয়ে তিনি সবার সামনে বাবাজির নোংরা লালসার কথা বলতে পেরেছেন। তিনি আসারাম বাপুরই শিষ্যা ছিলেন। 2013 সাল আহমেদাবাদে সেখানে মোতেরার আশ্রমে ওই মহিলার সঙ্গে একাধিকবার নোংরামি করেছেন আসারাম বাপু। আসারাম বাপুর বিরুদ্ধে আহমেদাবাদের চাঁদখেরা থানায় এফআইআর পর্যন্ত দায়ের হয়েছিল। সেই এফআইআরে বলা হয়েছিল যে 2001 থেকে 2006 সাল পর্যন্ত ওই শিষ্যার সঙ্গে একবার নয়, দুবার নয়, একাধিকবার নোংরামি করেছেন স্বঘোষিত এই গডম্যান। আহমেদাবাদ শহরের যে তার আশ্রম, সেই আশ্রমেই থাকতে নির্যাতিতা। সরকারি আইনজীবী বলছেন যে ভারতীয় দণ্ডবিধির 3762C ধারা, 377 অস্বাভাবিক অপরাধ ধারায় আসারাম বাপুকে দোষী পর্যন্ত সাব্যস্ত করা হয়। বেআইনিভাবে আটকে রাখার অভিযোগেও তিনি দোষী সাব্যস্ত হন। এরপর 2018 সাল, সেই 2018 সালেও আর এক মহিলার সঙ্গে নোংরামির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন আসারাম বাপু। অর্থাৎ কোথাও গিয়ে একটা জিনিস বুঝতে পারছেন যে এই ধরনের স্বঘোষিত গডম্যান তারা নিজেদেরকে ভগবান বলে যা খুশি তাই করতে পারেন। একজন মানুষের জীবন নিয়ে নোংরামি করার সময় তারা দুবারও ভাবেন না। এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর যোধপুরের এক নিম্ন আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়। তারপর তার অস্থায়ী ঠিকানা হয়ে দাঁড়িয়েছিল সেই কারাগার। যোধপুর শহরে তার যে আশ্রম ছিল সেখানেই 2013 সালে ওই মেয়েটির সঙ্গে নোংরামি করেছিলেন বলে আদালতে প্রমাণও হয়। 2013 সালের অগস্টেই ইন্দোর থেকে আসারাম বাবুকে গ্রেফতার করে পুলিশ। তারপর তাকে আনা হয়েছিল যোধপুরে। এই মামলার ক্ষেত্রে নোংরামির পাশাপাশি পক্সো আইনেও একাধিক ধারাতে দোষী সাব্যস্ত হয়েছিলেন এই স্বঘোষিত গডম্যান আসারাম বাপু। নোংরামির পর তার ষড়যন্ত্রের যে ছক, সেই ছক সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে অবাক হতে বাধ্য। জানেন, স্বাস্থ্যের দোহাই দিয়ে রাজস্থান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত আবেদন করেছিলেন এই আসারাম বাপু। তবে বিষয়টা ধোপে টেকেনি, কিন্তু শীর্ষ আদালত হাইকোর্টের সিদ্ধান্তে অস্বীকার করে। তবে তারা জানিয়ে দেয় যে চিকিৎসা নিতে রাজস্থান হাইকোর্টে আবেদন করতে পারবেন আসারাম বাপু। অন্যদিকে এক মেয়ের দেহ উদ্ধার হয়েছিল আসারাম বাপুর উত্তরপ্রদেশের আশ্রমের মধ্যে থেকে। ওই আশ্রমের গাড়ি পার্ক করার যে জায়গা রয়েছে সেই জায়গায় উদ্ধার হয় মেয়েটির দেহ। আশ্রমের এক কর্মী পুলিশকে জানিয়েছিলেন যে গাড়ির ভেতর থেকে তিনি একটা পচা দুর্গন্ধ পাচ্ছিলেন, আর সেই গন্ধের উৎস খুঁজতে গিয়েই
মেয়েটির মৃতদেহ তার চোখের সামনে আসে। এরপর তিনি পুলিশকে খবর দেন। এই ঘটনায় জড়িত সন্দেহে আশ্রমেরই এক কর্মীকে আটক করে পুলিশ। এখানেই শেষ নয়, শুধু আশারাম বাপুই যে নোংরামি করছেন তা নয়, নোংরামির অভিযোগে অভিযুক্ত হন তার ছেলেও, নারায়ণ সাই। সেও কিন্তু বাবার দেখানো পথেই হেঁটেছে। গুজরাটের সুরাটে এই নোংরামির ঘটনায় তাকেও কারাদণ্ডের সাজা দেওয়া হয়। 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত আশারাম বাপুর শীর্ষা থাকা সুরাতের এক মহিলার সঙ্গে 2013 সালে নোংরামির অভিযোগ ওঠে আশারাম বাপুর ছেলের বিরুদ্ধে। ওই মহিলা এবং তার বোন দুজনে মিলেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল। 2013 সালে তারা অভিযোগ দায়ের করেন। নিয়মিতভাবে তারা বলতে থাকেন যে এই ধরনের নোংরামি করবেন না, কিন্তু কে কার কথা শোনে? সে তার নিজের ধুনেই কিন্তু এই ধরনের নোংরামি এবং হেনস্থা করতে থাকে। হরিয়ানার পিপলি থেকে গ্রেফতার করা হয় এই নারায়ণকে। আশারাম বাপুর চিন্তাধারাও বেশ অন্যরকমের ছিল। নিজের কুকীর্তি ঢাকতে তিনি অদ্ভুত এক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ব্রহ্মজ্ঞানীরা যদি এই ধরনের সম্পর্ক স্থাপন করে, যেটাকে আপনি অন্তত নোংরামি বলবো, তাতে নাকি পাপ হয় না। সেই কথা তিনি তার ঘনিষ্ঠ শিষ্য রাহুলকে বলেছিলেন। পরে এই রাহুলই বাপুর বিরুদ্ধে আদালতে সাক্ষী দেয়। রাহুল নোংরামি মামলায় অন্যতম মূল সাক্ষী ছিলেন। তিনি আদালতে জানান যে এই ধরনের কাজ করার জন্য, নোংরামি চালিয়ে যাওয়ার জন্য আশারাম বাপু নিয়মিত ওষুধ পর্যন্ত খেতেন। ভাবতে পারছেন কি পরিস্থিতি? আশ্রমে এই নিষিদ্ধ ওষুধ আনার একটা সাংকেতিক নাম ছিল, আর সেই নামটা শুনলেও অবাক হবেন। নামটা হচ্ছে পঞ্চবুটি। আশ্রমের মধ্যে নিজের ঘর বা যে কুঠি রয়েছে সেখানেই থাকতেন আশারাম বাপু। সব সময় তার আশেপাশে 3 সঙ্গিনী থাকতেন। দিনের বেলা আশ্রমের মধ্যে এই সঙ্গিনীদের নিয়ে ঘুরে বেড়াতেন বাপু, আর সেখান থেকেই পছন্দের মেয়েকে নির্বাচন করে নিতেন। এরপর যখন রাত হতো, তখন সেই রাতের বেলায় সেখান থেকে কুঠিয়া থেকে টর্চের আলো দিয়ে সংকেত পাঠাতেন ওই 3 সঙ্গিনীর কাছে, যাদের সঙ্গে তিনি সারাদিন ঘুরতেন। পূর্ব নির্বাচিত সেই মেয়েকে সেই সময় আশারাম বাপুর কাছে তারাই পাঠিয়ে দিতেন। বলে না, মেয়েরাই মেয়েদের শত্রু। আদালতে রাহুল বলছেন যে একদিন আশারাম বাপুকে আপত্তিজনক অবস্থায় তিনি দেখে ফেলেন। নিজের ধর্মগুরুকে এই রূপে দেখে তিনি ভাবতেই পারেননি যে এরকম জিনিস তিনি নিজের চোখে দেখছেন। বিষয়টা কিছুটা ঠাউর করতে পেরে তিনি চিঠি লেখেন আশারাম বাপুকে। কেন তিনি মেয়েদের সঙ্গে এই কাজ করছেন চিঠিতে জানতেও চেয়েছিলেন, কিন্তু চিঠির কোনো সদুত্তর রাহুল পাননি। আরও একটি চিঠি লেখেন কিছুদিন পর, তারও কোনোরকম কোনো উত্তর রাহুল পাননি। এইভাবে যখন একের পর এক চিঠির কোনোরকম কোনো উত্তর রাহুল পাচ্ছেন না, তিনি কি করলেন? তিনি সরাসরি প্রশ্ন করে বসলেন। সেই সময় আশারাম তাকে জানান যে ব্রহ্মজ্ঞানী মানুষদের কোনোরকম কোনো পাপ হয় না। এই যে কথাটা তিনি আগে বলেছিলেন, যে বিষয়টাকে আপনি নোংরামি বলবো, তার একটা অদ্ভুত ব্যাখ্যা দিচ্ছেন আশারাম বাবু। তিনি বলছেন যে ব্রহ্মজ্ঞানীরা এইসব কাজ করতেই পারেন, তারা তো ব্রহ্মজ্ঞানী, তাদের কোনো পাপ হয় না। এরপর তাকে রক্ষী দিয়ে বের করে দেওয়া হয় আশ্রম থেকে। আদালতের কাছে রাহুল জানান, আশ্রমে অনেক ধরনের বেআইনি কাজ চলত। এমনকি যারা গর্ভবতী হয়ে পড়তেন তাদের গর্ভপাতেরও ব্যবস্থা করা হয়েছিল। কারা করতেন জানেন? এই যে ভিডিওর মাঝখানে বললাম আশারাম বাপুর 3 সঙ্গিনীর কথা, যাদেরকে নিয়ে তিনি সারাক্ষণ ঘুরে বেড়াতেন, এই তারাই ওই গর্ভপাতের ব্যবস্থা করতেন। এবার আপনাদেরকে একটু এই স্বঘোষিত বাবার সম্পত্তির পরিমাণ সম্পর্কে বলি। এই আশারাম বাপু, তার জন্ম হয়েছিল পাকিস্তানের সিন্ধ প্রদেশে। সেখান থেকে তিনি চলে আসেন আহমেদাবাদে। 1972 সালে গুজরাটের সবরমতী নদীর ধারে মোক্ষকুটির নামে একটি আশ্রম তিনি তৈরি করেন। সময়টা খুব বেশি না, 1 বছরের মধ্যে তার জনপ্রিয়তা একেবারে তুঙ্গে চলে যায়। তাকে সবাই সাধু আশারাম বাপু বলেই সম্বোধন করতে শুরু করেন। ধীরে ধীরে দেশ বিদেশ মিলিয়ে 400রও বেশি আশ্রম তৈরি করেন।
তার হাজার হাজার ভক্তদের দানে ফুলে ফেপে উঠতে থাকে তার অর্থ ভাণ্ডার। ওই যে বললাম ভিডিওর শুরুতেই যে ভয়কে বিক্রি করাটা খুব সহজ। তিনি গড়ে তোলেন বিরাট একটা সাম্রাজ্য। যোগব্যায়াম এবং ধ্যানের প্রশিক্ষক হিসেবে আসারাম বাপু বেশ জনপ্রিয়। আসারাম বাপুর এই সম্পত্তির পরিমাণ শুনলে যে কোনো মানুষের চোখ কপালে উঠতে বাধ্য। নদীর স্রোতের মতন বেড়েছে তার সম্পত্তি। যে কোনো বড় ব্যবসায়ীর সঙ্গে আসারাম বাপুর সম্পত্তির তুলনা করা যেতেই পারে। গত 4 দশকে আসারাম বাপুর সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 10,000 কোটি টাকা। ধর্মগুরু জেলে থাকলেও আশ্রমগুলিতে তার অনুগামীদের আশা কিন্তু কমেনি। তার সাজা ঘোষণা হওয়ার পর তার প্রার্থনা কামনা করেছেন তার এই ভক্তরা। পুজো অর্চনা চলেছে। ভাবতে পারছেন কি পরিস্থিতি? যদিও নিজেকে দোষী নন বলেই দাবি করেন আসারাম বাপু। তাকে নাকি হেয় করার জন্য রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে বলে তিনি দাবি করেন। তার বিরুদ্ধে ওঠা নোংরামির অভিযোগ নাকি রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি বলেছিলেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নই, কিন্তু লোকেরা নাকি তাকে বলেছে যে ম্যাডাম এবং তার ছেলে এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ম্যাডাম এবং তার ছেলে কে? আসারাম বাপুর ইঙ্গিত যে সোনিয়া গান্ধী এবং তার ছেলে রাহুল গান্ধী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তিনি আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে কাউকে দোষারোপ করছি না, আমি যা শুনেছি তাই বলছি, কারণ মিডিয়া আমাকে বিষয়টা নিয়ে কথা বলতে বাধ্য করেছে। তার বিরুদ্ধে এই অভিযোগও ওঠে যে তাকে নাকি বিজেপি এখান থেকে সাহায্য করছে। তাতে বেশ কিছুটা ক্ষিপ্ত হয়েছিলেন আসারাম বাপু। বলেছিলেন যে এটা ভুল ধারণা, কোনো রাজনৈতিক দল নাকি তাকে রক্ষা করেনি। প্রসঙ্গত, আসারামের বিরুদ্ধে মহিলার সঙ্গে নোংরামি এবং এই ধরনের ভুলভাল কাজ করা, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রমাণ ধ্বংস করা ইত্যাদি বিভিন্ন অভিযোগ রয়েছে। আসারাম বাপুর স্ত্রী এবং কন্যা সহ আরও 6 জনের বিরুদ্ধে এই ধরনের নোংরামি করার, ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে তিনি আবার পুরোপুরি আঙুল ঘুরিয়ে দিচ্ছেন। 2 বোনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সুরাট পুলিশ 2021 সালের 6ই অক্টোবর একটি এফআইআর নথিভুক্ত করেছিল। একটি মামলা পর্যন্ত দায়ের করা হয় আসারাম বাপুর বিরুদ্ধে এবং অন্যটি তার ছেলের বিরুদ্ধে। ভারতে এর আগেও নোংরামির দায়ে পুলিশের কাঠগড়ায় ঠাঁই হয়েছে অনেক বিকৃত রুচির ধর্মগুরু। তার মধ্যে যেরকম রয়েছেন বাবা রাম রহিম, এছাড়াও রামশঙ্কর তিওয়ারি বা বাবা পরমানন্দ। এদের সকলের তালিকায় কিন্তু এই আসারাম বাপুর নাম সেটাও কিন্তু জুড়ে যায়। এবং এই আসারাম বাপু তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে যে বিষয়টাকে সাধারণ মানুষ নোংরামি বলছে সেটা কোনো নোংরামিই নয়। দিনের পর দিন তিনি ওই 3 সঙ্গিনীকে নিয়ে নোংরামি চালিয়ে গিয়েছেন। কিন্তু দেখুন, সাধারণ মানুষের বিশ্বাস আজও কিন্তু আসারাম বাপুকে অনেকেই সেই ভগবানের জায়গায় বসায়। আজকের এই এপিসোডে আসারাম বাপু কি করে পুরো ষড়যন্ত্র করতেন, কি করে নোংরামি করতেন, সেই বিষয়ে আপনাদেরকে বললাম। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। हमारी नीति हमेशा दोस्ती की रही। সাম্প্রদায়িক সম্প্রীতি এটা রাজ্যে খুবই দরকার। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সেই নরেন্দ্র মোদী অনেক কথা আছে ওর নিয়ে দাঙ্গা টাঙ্গা দিয়ে। এবার মানুষ মনে করেছে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে।